গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি চলন্ত ট্রাকের পেছনে এক গাড়ি গুন্ডারা অস্ত্র হাতে ধাওয়া করেছে। ট্রাক ড্রাইভার বুদ্ধি খাটিয়ে তার নিজের ট্রাকটাকে একই রকম দেখতে আরেকটি ট্রাকের সাথে বদলে দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে গুন্ডারা আব্বাসের ট্রাক মনে করে অন্য একটা ট্রাক রাস্তায় আটকায়। ট্রাকের ড্রাইভারকে বলে, তুই আব্বাস না? ট্রাকের ড্রাইভার জানায়, আমি আব্বাস না। তখনই সেখানে হোসেন চেয়ারম্যান চলে আসে, বলে, আমার সুন্দরী কই, সুন্দরীকে বের কর। ট্রাকের ডালা খুলে দেখে সেখানে সুন্দরী নেই। চেয়ারম্যান বলে, শালা আব্বাস আমার সুন্দরীকে নিয়ে ভাগছে, ওরে তাড়াতাড়ি খুঁজে বের কর। এদিকে আব্বাস তার ট্রাক নিয়ে একটি আম বাগানে চলে যায়। সেখানে ট্রাকের ডালা খুলে সুন্দরীকে বের করে। সুন্দরী বলে, আমরা কোথায় এসেছি? আব্বাস জানায়, আমরা বাড়িতে এসেছি, এখন গরুর কালাভুনা দিয়ে ভাত খাবো। সুন্দরী বলে, এটা বাড়ি কোথায়? এটা তো একটা আম বাগান। আব্বাস জানায়, আমি তো তোমাকে টিকটকে ওই আম গাছের ডালে ঝুলে থাকতে দেখেই ভালোবেসেছিলাম, এখন থেকে এটাই তোমার বাড়ি ঘর। আব্বাস সুন্দরীকে আম গাছের ডালে বসে থাকতে দেখে সুন্দরীর উপরে রেগে যায়। সুন্দরী জানায়, আপনি আমার উপরে চ্যাট দেখান কেন? আব্বাস জানায়, তো তোমারে কি করব, চুমা খাবো? সুন্দরী তার কোলে উঠে বলে, আমি তো ভেবেছিলাম আপনি আমারে চুমাই দিবেন। সুন্দরী আব্বাসকে বিয়ে করতে চায়, কিন্তু আব্বাস তাতে রাজি হয় না। আব্বাস জানায় যে তার অনেক সমস্যা আছে, সে বিয়ে করতে পারবে না। সুন্দরী জানায়, আপনি আমাকে বিয়ে করবেন না তো? তো আমি চলে গেলাম। আম বাগান থেকে তারা আবার ট্রাকে উঠে ট্রাক নিয়ে যেতে থাকে। আব্বাস তার সাগরেদ সেলিমকে জানায়, ওরে একটু বোঝা যে আমি ওকে বিয়ে করতে পারবো না, আমার অনেক সমস্যা আছে। সেলিম জানায়, তাহলে একলা একটা মেয়ে কোথায় যাবে? আব্বাস জানায়, ও কই যেতে চায় ওকে জিজ্ঞেস কর, আমি ওকে ওখানেই দিয়ে আসবো। সুন্দরী জানায়, তাহলে আপনি আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসেন শিলিগুড়িতে। আব্বাস জানায়, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে এখন ওই পারে যাই। সুন্দরী রেগে যেয়ে বলে, এই গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাব না, আমাকে নেমে দেন। এই বলে সুন্দরী গাড়ি থেকে নেমে যায়। সেলিম আব্বাসকে জানায়, ওস্তাদ, আপনি আর পিছন ফিরে তাকাবেন না, কারণ আপনি ইমোশনাল হয়ে যাবেন। ঠিক তাই হয়। আব্বাস সুন্দরীর দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়, আবার সুন্দরীকে ট্রাকে উঠিয়ে নেয়। এরপর তারা একটা হোটেলে যায়। হোটেলের এক চাচা আব্বাসকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? আব্বাস উত্তর দেয় না, পাশ কাটিয়ে চলে যায়। সুন্দরী জানায়, আমি সুন্দরী খাতুন, আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। আব্বাস জানায়, ও ধুতরা খেয়ে পাগল হয়ে গেছে, এই জন্য উল্টাপাল্টা বলছে। হোটেলে সে চাচা তাদেরকে খাবার দিলে সুন্দরী বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, সেই সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি। আব্বাসকে জিজ্ঞেস করে, আপনি খাবেন না? আব্বাস জানায় যে সে খাবে না, তাই বলে একটা বালিশ নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে হোসেন চেয়ারম্যান তো সুন্দরীকে না পেয়ে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। চেয়ারম্যানের লোকজন সুন্দরীর দাদিকে উঠিয়ে এনেছে। সুন্দরীর দাদি জানায়, কে ধরে নিয়ে আইসে কোনো লাভ নাই, বন্দুক ধরেও কোনো লাভ নেই, কারণ আমি জানি না সুন্দরী কই গেছে। চেয়ারম্যান জানায়, তুই সব জানিস। সুন্দরীর দাদি বলে, আপনি আমারে ভুল বুঝলেন তো, আমি তো চেয়েছিলাম আমার সুন্দরীরে আপনার সাথে বিয়ে দিতে, তাহলে ও আপনার পাশে বসে রানীর মতো থাকতো। ভুলটা তো আপনি করেছেন ওকে টাচ মোবাইল কিনে দিয়ে, ও টিকটক করে ওই ট্রাক ড্রাইভার বেটাকে ডেকে নিয়ে এসেছে। চেয়ারম্যান সাহেব জানায়, 17 বছর ধরে আমি সুন্দরীকে পেলে পুষে বড় করলাম, আর ও আব্বাসের সাথে চলে গেল, যেখান থেকে পারিস ওকে ধরে নিয়ে আয়। হোটেলে সে চাচা আব্বাসকে বোঝায় যে তুমি সুন্দরীকে বিয়ে করো, মেয়েটা অনেক ভালো। কিছুক্ষণের মধ্যে ছোটকে কত আপন করে নিয়েছে, ছোটকে এত খুশি আমি কখনো দেখিনি। আব্বাস জানায়, আমি বিয়ে করতে পারবো না, আমার অনেক ঝামেলা আছে। চাচা বলে, না, তুমি ওকেই বিয়ে করবে, আমি কাজী ডাকতে যাচ্ছি। এদিকে আব্বাস নিজে নিজেই কথা বলে, আর মানেই না, সেটা তো কেউ বুঝতে পারছে না, আমি এই বিয়েটা করতে পারবো না। পরে রাতে আব্বাস আর সুন্দরীর বিয়ের আয়োজন করা হয়। কাজীও চলে এসেছে। কাজী সুন্দরীকে বলে, বলো মা কবুল। সুন্দরী জানায়, আমি তো সেই সকাল থেকেই কবুল। সুন্দরী 3 বার কবুল বলে। এদিকে আব্বাস শুধু বলতে থাকে, 8 মানেই না, 8 মানেই না, কবুল বলতে রাজি হয় না। পরে সে আবার সুন্দরীর দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায় আর চিৎকার করে কবুল বলে ওঠে। বিয়ের পর আব্বাস আর সুন্দরী নির্জন একটি জায়গায় বসে সুন্দরী আব্বাসকে জানায়, আমার জন্মের সময় নাকি ঘরের চাল উড়ে গিয়েছিল ঝড়ে। আব্বাস বলে, তোমার জন্মের সময় তো তাও ঘরটা ছিল, আর আজ তোমার বিয়ের রাতে ঘরও নেই, চালও নেই। সুন্দরী বলে, কি হয়েছে? আপনি আর আপনার ট্রাক তো আছেই, ট্রাক কি আমার জন্য ঘর, ট্রাকই আমার জন্য ছাদ। সুন্দরী বলে, আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবেন শিলিগুড়িতে। আব্বাস জানায়, ঠিক আছে। তখনই সেলিম এসে বলে, ট্রাক সাজানো হয়ে গেছে। সুন্দরী ট্রাক দেখে তো মহা খুশি হয়ে যায়। সুন্দরী সেলিমকে বলে, আমার আর আব্বাসের কয়েকটা ছবি তুলে দে না ভাই। কিন্তু আব্বাস ছবি তোলার সময় সবসময় সুন্দরীর আড়ালে আড়ালেই থাকে। পরের দিন আবার তারা ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। চলতি পথে 5 মিনিটের জন্য এক জায়গায় বিরতি দিলে আব্বাস সেলিমকে বলে, দেখতো ওই সামনে সাইনবোর্ডে কি লেখা আছে? মাতৃছায়া প্রশিক্ষণ কেন্দ্র। ওস্তাদ, এখানে আবাসিকও আছে। আব্বাস সুন্দরীকে নিয়ে সেই মাতৃছায়া প্রশিক্ষণ কেন্দ্রে রেখে আসে 3 মাসের ট্রেনিং করানোর জন্য। সুন্দরী আব্বাসকে বলে, আপনি আবার কবে আসবেন সেটা তো বললেন না। আব্বাস জানায়, ম্যাক্সিমাম 2 মাসের মধ্যেই চলে আসবো, কয়েকটা টিপ মেরে টাকা পয়সা জমাই, এরপর একটা ঘর নিয়ে তোমাকে নিয়ে যাব।
সুন্দরী জানায়, আপনি এতদিন আসবেন না, আমার তো মন পোড়াবে। আব্বাস বলে, তুমি টেনশন নিও না, আমি সেলিমকে বলে দিবনি তোমাকে একটা টাচ ফোন কিনে দিতে। তুমি সবসময় আমার টাচেই থাকবা, ভিডিও কল করবা। এই বলে আব্বাস ওখান থেকে চলে যায়। এরপর সেলিম আব্বাসকে নতুন এক সেট কাপড় দেয়। আব্বাস সেই কাপড় পরে চোখে সুরমা দিয়ে তার আর এক বউ নূরজাহানকে কল করে বলে, নূর কেমন আছো সোনা? ওই পাশ থেকে নূরজাহান জানায়, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য ডাবল খুশির খবর আছে। আব্বাস জানায়, তুমি দরজাটা খোলা রেখো, আমি ডাবল গতিতে চলে আসছি। এরপর দেখানো হয় আব্বাসের সাথে কিভাবে নূরজাহানের বিয়ে হয়েছিল। আব্বাস একটা বড় মাছ নিয়ে নূরজাহানদের বাড়িতে গিয়ে দেখে তার বাবা মারা গেছে। নূরজাহানের ছোট বোন ফুলজাহান বলে, ভাই আপনি এসেছেন, আব্বা তো আর নেই। আব্বাস নূরজাহানকে বলে, তোমাকে আমি কি বলে সান্ত্বনা দিব? আমি নিজেকে কি বলে সান্ত্বনা দিব সেটাই বুঝতে পারছি না। ওস্তাদ তো আমারও বাবা ছিল, কিভাবে মারা গেল? নূরজাহান জানায়, আমার বাবা গাজী ড্রাইভার মারা যায়নি, একটা ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। গাজীরা কখনো মারা যায় না, শহীদ হয়। মারা যাওয়া আর শহীদ হওয়া এক জিনিস না, আকাশ পাতাল তফাৎ। নূরজাহান বলে, আমার বড় খালি খালি লাগছে, বাবা তো 15 দিন পর পর আসতো, এখন তো আর আসবে না, সেটা কোনোদিনও সম্ভব না। আপনি কি আমার দুনিয়ার সঙ্গী হবেন? বর্তমানে আব্বাস বড় একটা মাছ নিয়ে আরো অনেক বাজার করে নূরজাহানদের বাড়িতে আসে। সে নূরজাহানকে বলে, কি খবর, আমাকে তাড়াতাড়ি বলো, আমার তো আর দর সইছে না। নূরজাহান জানায়, আল্লাহর তরফ থেকে একটা খুশির খবর আছে, আল্লাহর রহমতে আপনি বাবা আর আমি মা হতে যাচ্ছি। আব্বাস এই খবর শুনে তো মহা খুশি, আর বলে, এটা তুমি আমাকে কি শোনালে? এত বড় খুশির খবর কেউ কোনোদিন আমাকে দেয়নি। আমি আগামী 2 দিন সরকারি ছুটি ঘোষণা করলাম, আমি কোনো কাজ কাম করব না, দিনের 24টা ঘন্টা শুধু তোমার সাথেই থাকবো। রাতে খেতে বসার সময় নূরজাহান আব্বাসকে জানায় সে মাতৃছায়া প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি পেয়েছে। এ কথা শুনে আব্বাস তো বিষম খায়। সে নূরজাহানকে জানায়, ওখানে কেন চাকরি করতে হবে? নূরজাহান জানায়, কেন, আমার কি ওখানে চাকরি হতে পারে না? আব্বাস জানায়, তোমার তো ওখানে ছাড়া অন্য কোথাও চাকরি হতে পারে। আব্বাস ভয় পাচ্ছে, কারণ মাতৃছায়াতে সে সুন্দরীকে রেখে এসেছে। নূরজাহান জানায়, এত ব্যাখ্যা আমি দিতে পারবো না, কাল ফুলজাহানকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করুন। এদিকে সেলিম আব্বাসকে জানায়, উস্তাদ আমি ফুলজাহানকে ভালোবাসি, ওর সাথে আমার বিয়ে দেন। আব্বাস রেগে গিয়ে তাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ভাইরা ভাই হতে চাস? এইদিকে চেয়ারম্যানের লোকজন সুন্দরীকে খুঁজে বেড়াচ্ছে। সুন্দরী সেই হোটেলের চাচাকে ফোন করে, সুন্দরী তাকে উকিল বাবা বানিয়েছে। সে বলে, আব্বা আপনি কেমন আছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন তো? ঠিক তখনই সেই হোটেলে হোসেন চেয়ারম্যান চলে আসে। সে এসে জানতে পারে হোটেলের সেই চাচাই আব্বাস আর সুন্দরীর বিয়ে দিয়েছে। চেয়ারম্যানের লোকজন তাকে ধরে নিয়ে যায়। পরের দিন ফুলজাহানকে পাত্রপক্ষ দেখতে আসে। তারা জানায়, ছেলে তো বিদেশে থাকে, অনেক ব্যস্ত, বিয়ের সময় নাও আসতে পারে। তখন আব্বাস বলে, ছেলে না আসলে বিয়ে কেমনে হবে? পাত্রপক্ষ জানায়, ইমোতে এখন তো বিয়েও হয়, সংসার পর্যন্ত হয়। তারা আরো জানতে পারে যে ছেলের আগের একটা বিয়ে ছিল। এই কথা শুনে তারা পাত্রপক্ষকে তাড়া করে। তখন নূরজাহান দরজায় দাঁড়িয়ে থেকে বলে, বিয়াত্তা ছেলে নিয়ে এসেছে আমার বোনের জন্য, এত বড় সাহস। ঠিক তখনই দেখা যায় আব্বাস হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে খাট থেকে পড়ে যায়। সে স্বপ্নে দেখে নূরজাহান তাকে তাড়া করছে। সে নূরজাহানের সাথে নামাজ পড়ে নূরজাহানকে জানায়, কখনো যদি কারো কাছ থেকে আমার সম্পর্কে কিছু শোনো, বুঝবে আমি পরিস্থিতির শিকার ছিলাম। তখনই আবার দেখানো হয় আব্বাসের আর একজন বউ জয়গুণকে। সে গ্রামের একজন স্বাস্থ্যকর্মী। জন্মের 2 দিন পরেই তার বাচ্চা মারা যায়। এদিকে নূরজাহান আব্বাসকে জোর করে মাতৃছায়া প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তাদের সাথে সুন্দরীর দেখা হয়। নূরজাহান সুন্দরীর সাথে আব্বাসের পরিচয় করিয়ে দিয়ে বলে, এটা আমার স্বামী আলী আব্বাস। সুন্দরী তো অবাক হয়ে যায়, আর আব্বাসও অনেক ভয় পেয়ে যায়, কারণ সুন্দরী যদি এখন নূরজাহানকে সব বলে দেয় এই কারণে। কিন্তু সুন্দরী নূরজাহানকে কিছু বলে না। সে আব্বাসের সাথে এমন ভাবে কথা বলে যেন সে আব্বাসকে চিনেই না। এদিকে সেলিম ফুলজাহানকে ফোন করে বলে, ওস্তাদ তো আমার হাতে বান্দা, তার জগতের যত গোপন খবর আমিই জানি। সে আমাদের বিয়েতে রাজি না হয়ে পারবে না, তাকে আমাদের বিয়ে দিতেই হবে। সেলিমের এই সব কথা আব্বাস শুনে ফেলে আর গালি দিয়ে আব্বাসকে বলে, আমি তোর হাতে বান্দা তাই না? সেলিম জানায়, আমি ফুলজাহানকে ভালোবাসি, আপনি আমাদের বিয়ে দেন, যদি না দেন তাহলে এই সব কথা আমি সবাইকে বলে দিব। তখনই আবার সুন্দরী আব্বাসকে ফোন করে। আব্বাস সুন্দরীকে জানায়, আমি তো তোমারে কিছু বলার সুযোগ পাইনি, তুমি মনে হয় এতক্ষণে নূরজাহানকে সব বলে দিয়েছো তাই না? সুন্দরী জানায়, আমি কিছু বলিনি, সমস্যা নেই, আপনি আমাকে 50% ভালোবাসলেই হবে, বাকি 50% নূরজাহান আপার। আব্বাস এই কথা শুনে সে তো মহা খুশি, সে নিশ্চিন্ত হয়। সুন্দরীকে বলে, তোমার সাথে কথা বলে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল।
গেল। সুন্দরী এই কথা শুনে আব্বাসকে বলে, তাহলে এখন একটা চুমা দেন আমাকে। আব্বাস জানায়, সুন্দরী তুমিও না সবকিছু ওপেন ফিল্ডে চাও। সুন্দরী জানায়, দিবেন না তো? ঠিক আছে, আমি তাহলে নূরজাহান আপাকে ডাক দিচ্ছি। এই কথা শুনে আব্বাস বলে, দিচ্ছি তো বাবা। সে যখনই ভিডিও কলে সুন্দরীকে চুমা দিতে যাবে, ঠিক তখনই এক দম্পতি এসে আব্বাসকে ডেকে বলে, আমাদের কি একটু কুমোরখালীতে নামিয়ে দিতে পারবেন? সেলিম বলে, কত টাকা দিবেন? তারা জানায় 1000 টাকা দিবে। সেলিম বলে, ওস্তাদ নিয়ে নেন। আব্বাস তাদেরকে গাড়িতে উঠিয়ে নেয়। সেই দম্পতি গাড়ির ভেতরে একে অন্যের সাথে ঝগড়া করে আর মারামারি শুরু করে। এক পর্যায়ে আব্বাস বিরক্ত হয়ে সেলিমকে বলে, এসব কাদের উঠিয়েছিস গাড়িতে? তাড়াতাড়ি নামিয়ে দে, আর ওদের টাকাটাও ফেরত দে। সেলিম বলে, টাকা ফেরত দিব কেন? ওরা যে এত দূর পর্যন্ত আসলো ফিরিতে, ওদের নেমে যাওয়ার হলে এমনিই যাক, টাকা ফেরত দেওয়া যাবে না। সেই দম্পতি জানায়, ভাই আমাদের নামিয়ে দিবেন না, আমাদের পেছনে লোক লেগেছে। আব্বাস পরে তাদের ট্রাকের ছাদে বসায়। তারা সেখানেও ঝগড়া করে আর মারামারি করে। আব্বাসের মহাজন আব্বাসকে ফোন করে বলে, এখনো তোর মাল আনলোড করা হয়নি, কতক্ষণ লাগে? আব্বাস জানায়, হয়েছে, আমি আসতেছি। মহাজন বলে, তাড়াতাড়ি বিরামপুরে এসে আমার সাথে দেখা কর। এদিকে বিরতির জন্য আব্বাস গাড়িটাকে একটি চায়ের দোকানের সামনে দাঁড় করায়। সেখানে থাকা কয়েকটা লোক ফোনে দেখছিল যে রোডে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা আব্বাসকে জিজ্ঞেস করে, ভাই রাস্তায় এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আপনারা দেখেননি? আব্বাস জানায় যে না, আমরা তো কিছু দেখিনি। আব্বাস সেলিমকে বলে, দেখতো ওই দুটার কি ঘুমটুম ভাঙলো, চাটা খাবে নাকি? সেলিম গিয়ে দেখে ওরা ওখানে ট্রাকের ওপরে নেই। তখন আব্বাসকে ডাক দেয়। তারা দেখে যে ওই দম্পতির যে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা শুধু আছে, তারা নেই। সেলিম জানায়, গাড়ি তো কোথাও থামেনি, ওরা নামলো কেমনে? হালারা কি জিনভূত ছিল নাকি? পরে তারা সবকিছু বুঝতে পারে যে ওই দম্পতির অ্যাক্সিডেন্ট হয়েছে। আব্বাস সেলিমকে জানায়, গাড়ি ঘোড়া, হাসপাতাল চল। সেখানে গিয়ে তারা সেই বাচ্চার বাবা মাকে খোঁজে। সেলিম আব্বাসকে বলে, ওস্তাদ বাচ্চাটাকে এখানেই রেখে চলেন, আমরা চলে যাই, এছাড়া ঝামেলায় পড়তে পারি। আব্বাস বাচ্চাটাকে ওখানে রেখে চলে যেতে নেয়, কিন্তু পারে না। বাচ্চাটার কান্নার আওয়াজে আব্বাসের মন দুর্বল হয়ে যায়। সে বাচ্চাটাকে নিয়ে জয়গুনের কাছে যায়। জয়গুনের বাচ্চা মারা গেছে, তাই রাতের বেলা আব্বাস বাচ্চাটাকে জয়গুনের কাছে দেয়। জয়গুন রাতে নিজের হুঁশে থাকে না, সে তাই সেই বাচ্চাটাকে নিজের বাচ্চা সবুর মনে করে। কিন্তু দিন হইলেই সে এসব কথা ভুলে যায়। জয়গুনের বাবা আব্বাসকে বলে, তুমি আর এই সত্য মিথ্যার খেলাটা খেলো না, বাচ্চাটাকে নিয়ে যাও। আব্বাস বাচ্চাটাকে নিয়ে চলে যায়। তখন আবার আব্বাসের ছোটবেলার কিছু কাহিনী দেখানো হয়। অনেক বছর আগের কথা। আব্বাসের যখন 8 মাস বয়স, মাতৃহারা বাচ্চাটাকে নিয়ে সুলতান ড্রাইভার ঘুরে বেড়ায় সারা দেশ। তার কষ্টের কোনো সীমা নেই। একই দিন ফজরের ওয়াক্তে সেই সুলতানের ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সুলতান ড্রাইভার ওখানেই মারা যায়। আর সেই ছোট্ট আব্বাস বেঁচে গেলে এক বৃদ্ধ লোক তাকে নিয়ে যায়। বর্তমানে আব্বাস সেই বাচ্চাটাকে নিয়ে ট্রাকে করে যাচ্ছে। তখন আব্বাসের আর এক বউ সুরেখা ফোন করে। আব্বাস তাকে জানায়, তুমি চিন্তা করো না, আমি আসতেছি। সুরেখা কথা বলতে পারে না, অনেকদিন না খেয়ে থাকার কারণে তার কণ্ঠনালী শুকিয়ে গেছে। এদিকে চেয়ারম্যান হোটেলের সেই চাচাকে নিজের কাছে বন্দি করে রেখেছে। সুন্দরীকে না পাওয়া পর্যন্ত তাকে ছাড়বে না। তাকে দিয়ে এখন ভালো মন্দ রান্না করাচ্ছে আর চেয়ারম্যান খাচ্ছে। চেয়ারম্যান তাকে বলে, এই খাবারটা তুই আগে খা। বলা তো যায় না খাবারে আবার বিষ টিস মিশিয়েছিস কিনা। চাচা খাবার খেয়ে তাকে দেখায়। চাচা আবার অভিনয় করে দেখায় যে সে মারা যাচ্ছে। চেয়ারম্যান সেটা দেখে বলছে, আরে ওরে ধর, ও আমার খাবারে বিষ মিশিয়েছে। তখনই আবার চাচা উঠে বলে, একটু মজা করলাম। চেয়ারম্যানের লোকজন বলে, হালারে গুলি কর, ওরে গুলি করলে সুন্দরীরে কই পাম। তখনই আবার চাচার ফোনে সুন্দরীর ফোন আসে। চেয়ারম্যান সেখান থেকে জানতে পারে সুন্দরী মাতৃছায়া প্রশিক্ষণ কেন্দ্রে আছে। এ হলো আব্বাসের আরেকটা বউ প্রথম মর্ম। আব্বাস হঠাৎ তার কাছে চলে এসে তাকে জড়িয়ে ধরে। প্রথম তাকে বলে, তুই কেনে কোনো খবর না দিয়ে চলে আইলি? আব্বাস জানায়, খবর দিয়ে যদি আসতাম তাইলে কি এই দুইটা কাতন চোখ আমার দিকে চাইয়া রইছে সেটা দেখতে পারতাম? আব্বাস তাকে জানায়, তোর লাইগা একটা উপহার আছে। প্রথম বলে, কি উপহার দে? আব্বাস জানায়, আগে তোর কাতন চোখ দুইটা বন্ধ কর। তাই বলে তাকে নিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে প্রথম দেখে একটা ছোট বাচ্চা। সে আব্বাসকে বলে, এত সুন্দর ছিলা তুই কই পাইলে? এত সুন্দর ছিলা? আব্বাস জানায়, এটাই তোর লাইগা উপহার। প্রথম বলে, কই পাইলে তুই? সে জানায়, ঈশ্বর উপহার দিয়েছে। আর কিছু জানার দরকার আছে তোর? প্রথম বাচ্চাটাকে পেয়ে অনেক খুশি হয়। সে বাচ্চাটার নাম রাখে এডিসন আব্বাস। আব্বাস প্রথমকে জানায়, আমি কিন্তু এই বাচ্চাটার ধর্মের বিষয়ে কিছু জানি না। প্রথম বলে, তোর আর আমার যে আলাদা ধর্ম, তাতে তো কোনো সমস্যা নেই। এডিসন বড় হয়ে ওর ধর্ম
ও নিজেই লইয়া লইব। আব্বাসের মহাজন তার একটা লোক পাঠিয়েছে আব্বাসকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে জয়গুণ তার বাবাকে বলে, বাবা সবুর কই? তার বাবা তাকে বলে, সবুর যে নাই এই কথাটা তুই কেন যে বারবার ভুলে যাস মা? মিথ্যারে সত্যি বানায়া তাতে কোনো লাভ নাই। সবুর যে নাই এটাই সত্যি। জয়গুণ তার বাবাকে বলে, সব যদি মিথ্যাই হয় তাইলে এই আধ খাওয়া ফিডারটা কোত্থেকে আসলো বাবা? আব্বাস তার মহাজনের সাথে দেখা করতে গেলে মহাজন তাকে বলে, কিরে আব্বাইসা, ফোন দিলে মুখের উপরে ফোন কেটে দেস, খুব তেল হয়ে গেছে না? আব্বাস জানায়, তেল হইব কি আর লাইগা, ভেজালের ভিতরে আসিলাম। মহাজন বলে, তুই একটা বাচ্চা পাইছস শুনলাম, শোন আমার জায়গায় আগের থেকেই একটা অপয়া মাইয়ারে রাখছস, এখন আবার একটা বেগানা পোলা, এইসব এখানে রাখুন যাইব না। আব্বাস জানাই, প্রথম আমার বিয়ে করা বউ, এগুলি কি কন আপনি? মহাজন জানাই, তোর আবার বিয়ে করা বউ বুঝছি আমি, ওইগুলিরে ওখান থেকে সরা, আমি ওখানে মার্কেট বানামু, মানুষজনরে কথা দিছি। আব্বাস জানাই, সরামু মানে আমি এখন এই বাড়ি ঘর ভাঙ্গাই লইয়া কই যামু? এদিকে সুরেখা অনেক অসুস্থ। নূরজাহান তার বোনের মাথায় তেল দিয়ে দেয়। সুন্দরী তার বিয়ের ছবি দেখে। জয়গুণ আধ খাওয়া ফিডার হাতে নিয়ে বসে থাকে। প্রথম সেই বাচ্চাটাকে নিয়ে খুব খুশি। তখনই আবার সেলিম এসে আব্বাসকে জানায়, চেয়ারম্যানের লোকজন চাচাকে তুলে নিয়ে গেছে। আব্বাস জানায়, কোথায়? সেলিম জানায়, কই আবার নিয়ে যাইবো, চাতালে মনে হয়। আব্বাস বলে, আট মানে নট রে সেলিম, সুন্দরীরে বিয়ে কইরা এখন চতুর্দিক থেকে প্যাস লাগতাছে। আব্বাস সেলিমকে বলে, আর একটু বেশি রাত হলে চাতালের দিকে যাস, দেখ চাচারে ছুটাইতে পারোস কিনা। আমি কাল একটু হাওড়ের দিকে যামু সুরেখার লগে দেখা করতে, ওর জন্য মনটা কেমন উথাল পাথাল করতেছে। সেলিম জানায়, মহাজনের মাল আনলোড করতে হইব না? আব্বাস জানায়, কর্ম, সবই কর্ম। তখনই জয়গুণ আব্বাসকে ফোন করে বলে, কেমন আছেন আপনি, কোন দিকে আছেন? আব্বাস জানায়, উত্তরের দিকে আছি, তোমরা ভালো আছো শুনে পরান্ডা ঠান্ডা হইল। জয়গুণ আব্বাসকে বলে, এর পরের বার যখন আসবেন সবুরে নিয়ে আসবেন। এই কথা শুনে আব্বাস হতবাক হয়ে যায়। সকাল হতেই আব্বাস বাজার করে নিয়ে সুরেখার বাড়ি যায়। গিয়ে দেখে সুরেখা অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে। পরে দেখানো হয় সুরেখার সাথে আব্বাসের কিভাবে পরিচয় হয়। একদিন গাড়ি আনলোড করার সময় সেলিম দেখে যে চালের বস্তার ভেতরে সুরেখা অচেতন অবস্থায় পড়ে আছে। সেলিম আব্বাসকে জানায়, বাবা মা মারা যাওয়ার পরে সুরেখার ভাই তাকে এক চাউলের কারবারের কাছে বেচে দেয়। চাউলের গুদামে ও অনেক অত্যাচারিত হয়। দিনের পর দিন ওর উপরে চলে অমানবিক অত্যাচার। এই অত্যাচার সহ্য করতে না পেরে দিনের পর দিন না খেয়ে খেয়ে কণ্ঠনালী শুকিয়ে যায়, তাই সে কথা বলতে পারে না। আর আমার ট্রাকে উঠে পালানোর চেষ্টা করেছিল, আমি অনেক সেবা করে ওকে সুস্থ করে তুলি। আব্বাস সুরেখাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডক্টর আব্বাসকে জিজ্ঞেস করে, আপনাদের সংসারের বয়স কত? আব্বাস জানায় 2 বছর। ডক্টর জিজ্ঞেস করে, বাচ্চা কাচ্চা আছে আপনাদের? আব্বাস জানায়, না, আমি তো ওকে বিয়ে করেছি সামাজিক কারণে, ওর সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক আমার নেই। ডক্টর বলে, দুঃখিত, ওনার জরায়ুটা কেটে ফেলে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হসপিটালে ভর্তি করুন, ওনার অপারেশন দরকার। সেলিম 2টা কেক নিয়ে এসে তার ওস্তাদ আব্বাসকে দেয়, বলে, ওস্তাদ আপনি তো কাল থেকে কিচ্ছু খাননি, এটা খেয়ে নেন। সেলিম আব্বাসকে জিজ্ঞেস করে, ওস্তাদ আপনার সুরেখা ভাবির জন্য যে মায়া, যে ভালোবাসা, এতটা অন্য কোনো ভাবির লাইগা দেখি নাই। আব্বাস জানায়, আমার আর একজনের লাইগাও এত মায়া আর ভালোবাসা আছে। সেলিম জিজ্ঞেস করে, কার জন্য ওস্তাদ? আব্বাস জানায়, সেলিম মার লাইগা, কারণ আমি ছাড়া তোগো 2 জনের আর কেউ নাই। সুরেখার অপারেশনের টাকার জন্য আব্বাস তার মহাজনের কাছে যায়, কিন্তু সে টাকা দিতে রাজি হয় না, বলে, একটা কাজ আছে, করতে পারলে অনেক টাকা। আব্বাস জানায়, কি কাজ? মহাজন বলে, এ হলো নমরুদ, এর একটা মাল ডেলিভারি করতে হবে। আব্বাস জিজ্ঞেস করে, কি মাল? মহাজন বলে, সেটা তোর জানা লাগবে না, মালের মধ্যে মাল দিয়ে আরিচাতে ডেলিভারি করে দিবি, এই কাজ করতে পারলেই 5 লাখ টাকা পাবি। কিন্তু আব্বাস বুঝতে পারে যে এই মালটা কোনো অবৈধ মাল, তাই সে প্রথমে রাজি হয় না, পরে সেলিমের কথায় রাজি হয়। সেই মাল নিয়ে আব্বাস গাড়িতে করে রওনা দেয়। এ হলো আব্বাসের আর এক বউ আম্বিয়া, সে অনেক প্রতিবাদী একজন নারী। এদিকে চেয়ারম্যান সুন্দরীকে নিতে মাতৃছায়া প্রশিক্ষণ কেন্দ্রে এসেছে। সেখানে নূরজাহান জানতে পারে সুন্দরী আব্বাসের আর এক বউ। সে কথা জানতে পেরে মনে অনেক কষ্ট পায়, তারপরও সে সুন্দরীকে গুন্ডাদেরকে নিয়ে যেতে দেয় না। আব্বাস আম্বিয়ার বাড়িতে ঘুমিয়েছিল। আম্বিয়া আব্বাসকে ঘুমিয়ে থাকতে দেখে বলে, আপনি যে একজন ভালো মানুষ সেটা আপনার ঘুমিয়ে থাকা দেখেই বোঝা যায়। আম্বিয়ার আগের ঘরের একজন ছেলে আছে, সে ছেলে পুরাই নেশাখোর, সে টাকার জন্য তার মাকে অনেক মারধর করে। আম্বিয়া আব্বাসকে জানায়, এই ছেলেটাকে যদি দুবাই পাঠাতে না পারি, এ আমার জীবনটারে শেষ করে দিবে। সুন্দরীর এই ঘটনা জানার পর তাকে কেউ মাতৃছায়াতে রাখতে চায় না। আব্বাস আম্বিয়ার ছেলের পিছু নিয়ে গিয়ে দেখে সেখানে আরো অনেক ছেলে পেলে নেশা করে পড়ে আছে, এমনকি সেলিমও। আব্বাস সেলিমকে ধরে নিয়ে যায় আর তাদের ট্রাকে থাকা তার মহাজনের মাল
মালগুলো পানিতে ফেলে দেয়। সেলিম তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলে যে ওস্তাদ এটা আপনি কি করলেন, কোটি টাকার মাল আপনি পানিতে ফেলে দিলেন, মহাজনরে কি কমু। আব্বাস প্রথমকে ফোন করে বলে তুমি বাচ্চাটাকে নিয়ে এখনই ওখান থেকে পালাও, বাগেরহাটের একটা ঠিকানা দিচ্ছি, ওখানে চলে যাও, গিয়ে তোমার পরিচয় দিবে না, তুমি বলবে যে আমি তোমার খালাতো ভাই। আব্বাস আম্বিয়ার কাছে গিয়ে বলে আমার 5 লক্ষ টাকা লাগবে। সে জিজ্ঞেস করে এত টাকা তুমি কি করবে। আব্বাস জানায় একজনের চিকিৎসার জন্য। আম্বিয়া বলে কে সে। আব্বাস জানায় সুরেখা, আমার বউ, দুঃখ থেকে বিয়ে করে ফেলছি। আম্বিয়া তো প্রচুর রেগে যায়, আব্বাসকে গালি দিয়ে বলে তুই আর একটা বিয়া কইরা সংসার পাইতা আমার লগে বিয়া করছস, আর আমারে ঘুণাক্ষরেও কস নাই। আব্বাস জানাই এডি কন যায় নাকি। তখনই আবার আব্বাসকে সুন্দরী ফোন করে বলে নূরজাহান আপা আমার সম্পর্কে সব জেনে গেছে। এদিকে আম্বিয়া এই কথা শুনে ফেলে। সে আব্বাস রে বলে আরো 2টা বউ, তুই বিয়া কয়টা করছস। আব্বাস জানাই 4টা। আম্বিয়া বলে আমি কয় নাম্বার। সে জানাই 6 নাম্বার। আম্বিয়া বলে বিয়া বলে করছে 4টা, আমি বলে 6 নাম্বার। এই কথা বলেই ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আব্বাসের আরেক বউ আজমিরিকে দেখানো হয়, সে জঙ্গলে থাকে। এদিকে আম্বিয়ার জ্ঞান ফিরে এলে আব্বাসকে দেখে বলে তুই এখনো যাস নাই। আব্বাস জানায় তোমারে এই অবস্থায় ফালাইয়া কেমনে যাই। আম্বিয়া বলে ওরে বাটপারের ঘরের বাটপার, তুই চালাস ট্রাক, ঘাটে ঘাটে বিয়া করস, তোর বউ হইল 14টা, আর তুই আমারে ফালাইয়া যাইতে পারস না। আব্বাস জানায় 14টা না 8টা। আম্বিয়া তার হাতে থাকা আংটি খুলে আব্বাসের হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে মহাজনেরা জানতে পারে আব্বাস মাল নিয়ে পৌঁছায়নি। আব্বাসের ফোন বন্ধ, কাউরেই পাওয়া যাচ্ছে না। তারা আব্বাসকে খোঁজার জন্য যায়। সুন্দরীকে মাতৃছায়া থেকে সবাই বের করে দিচ্ছে, সেটা দেখে নূরজাহান তাকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সুন্দরী জানায় আমি সত্যি জানতাম না যে আব্বাস আপনার স্বামী। এদিকে প্রথম আব্বাসের আর এক বউ আজমিরির কাছে এসে বলে আব্বাস আমাকে পাঠিয়েছে। আজমিরি জিজ্ঞেস করে আব্বাস তোমার কে হয়। সে জানায় আব্বাস আমার খালাতো ভাই। আব্বাস সেলিমকে জানায় আম্বিয়ার হারাইলাম, নূরজাহানকেও হারাইলাম। সেলিম বলে সব হারাইবেন আপনি। আম্বিয়া ভাবি আর আজমিরি ভাবি একসাথে দেখা হয়ে গেলে ওস্তাদ আপনার ঘাড়ের ওপরে কল্লা থাকবো না। আব্বাস জানায় সবই আটের ফের। এইদিকে আব্বাসের মহাজন বাগেরহাট আজমিরির বাড়ি গিয়ে পৌঁছায়। সেখান থেকে আব্বাসকে ফোন করে বলে তোর 2টা কৈতরি এখন আমার কাছে, ওদের বাঁচাইতে চাইলে মাল নিয়ে আমার ডেরায় আয়। আজমিরি জেনে যায় যে প্রথম আব্বাসেরই বউ। তারা শুধু প্রথমকে ওখান থেকে ধরে নিয়ে যায়। আব্বাস সেলিমকে জিজ্ঞেস করে মহাজন বাগেরহাট আজমিরির খোঁজ কেমনে পাইলো। সেলিম জানায় আমি কেমনে কমু। আব্বাস বলে তুই ছাড়া আমার দ্বিতীয় কোনো পরিচিত ব্যক্তি নেই যে আজমিরির কথা জানে। সেলিম স্বীকার করে যে সেই বলেছে। তাদের মধ্যে অনেক কথার কাটাকাটির এক পর্যায়ে আব্বাস ট্রাক থেকে নেমে যায় আর সেলিম ট্রাক নিয়ে চলে যায়। আব্বাস হসপিটালে সুরেখার কাছে গিয়ে জানতে পারে তার অপারেশন হয়ে গেছে, আম্বিয়া অপারেশনের টাকা দিয়ে দিয়েছে। সেলিম এদিকে মহাজনকে ফোন করে বলে আব্বাস এখন হসপিটালে সুরেখার কাছে আছে। মহাজনের লোকজন তাকে ধরার জন্য সেখানে চলে যায়। নূরজাহানের বোন ফুলজাহান সেলিমকে ফোন করে বলে দুলাভাই মোর আপাকে এত বড় কষ্ট কেমনে দিল, আর একটা বিয়ে করে। সেলিম জানায় তোমার পেয়ারের দুলাভাই আরো একটা না আরো 7টা বিয়ে করেছে। ফুলজাহান শুনে অবাক হয়ে বলে আরো 7টা? যা কইতাছি সত্যি কইতাছি, এতদিন গোপন কইরা ভুল করছি। সব সময় শুনতি না কইতো 8 মানেই নট, কিন্তু এই 8 নাম্বারটা কি। তখনই দেখানো হয় আব্বাস তার আর একটা বউ শেফালির কাছে যায়। শেফালি তাকে জানায় 12 বছর পর শেফালির কথা মনে পড়লো আব্বাস। তখনই শেফালির ঘর থেকে একজন লোককে বের হতে দেখে আব্বাস বলে এটা কেডা। শেফালি জানায় আমার সঙ্গী। আব্বাস বলে ও যদি সঙ্গী হয় তাহলে আমি কে। শেফালি জানায় তুমি এত বছর পর কি আমার শরীরের অধিকার নিতে এসেছো আব্বাস। তখনই আব্বাসের কাছে একটা ফোন আসে। আব্বাসকে জানানো হয় সুরেখা মারা গেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। শেফালি জিজ্ঞেস করে কোনো কিছু কি হয়েছে। আব্বাস জানায় সুরেখা মারা গেছে। শেফালি বলে সুরেখা কে। সে জানায় আমার বউ। এদিকে মহাজনেরা প্ল্যান করে কিভাবে আব্বাসকে ধরা যায়। আব্বাস সুরেখার বডির সামনে হসপিটালে বসে আছে। তখন পুলিশ এসে সুরেখাকে ধর্ষণের অভিযোগে ধরে নিয়ে যায়। সেলিম ফুলজাহানকে জানায় তোর আর আমার মধ্যে কোনো বাধা নেই, ওস্তাদরে পুলিশ ধরে লইয়া গেছে, এখন ট্রাকও আমার, ওস্তাদও আমি, সাগরে তো আমি। ফুলজাহান বলে পুলিশ ধরে লইয়া গেছে মানে কি। সেলিম বলে আমি কি ধরাইয়া
দিছি নাকি? মাইনসে কেস করছে, ধর্ষকের অভিযোগে পুলিশ ধরে লইয়া গেছে। ফুলজাহান বলে, দুলাভাইরে তোর ধর্ষক মনে হয়? তুই আমাকে বিয়ে করার জন্য তাকে পুলিশের কাছে দিয়ে আসছিস? যে তার ওস্তাদের লগে বেইমানি করে তার কোনো বিশ্বাস নাই। তুই এখনই বাইর হয় এখান থেকে। এদিকে চেয়ারম্যান সুন্দরীকে নিতে নূরজাহানদের বাড়িতে আসে। সুন্দরী তার হাত ধরে বলে, আমি আপনাকেই বিয়ে করব। এই কথা শুনে চেয়ারম্যান খুশির ঠেলায় ওখানেই মরে যায়। সেলিম পুলিশের কাছে গিয়ে জানায় যে মিথ্যা মামলা দিয়ে আমার ওস্তাদরে ধরে নিয়ে গেছে। পরে পুলিশেরা আব্বাসকে নকল পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে আর তাদের ওস্তাদদের ধরে নিয়ে যায়। সেলিম আব্বাসের পা ধরে মাফ চায় যে ওস্তাদ, আমি আর কখনো এরকমটা করব না। ওস্তাদি একজন সাগরেতের জন্য মা বাপ হয়। এদিকে জয়গুণ আব্বাসকে তালাক দেয়। নূরজাহানও আব্বাসের সাথে দেখা করে না আর সুন্দরী তার মায়ের কাছে চলে যায় শিলিগুড়িতে। প্রথম বলে, আব্বাসের দরকার পড়লে আমাকে সে নিজেই খুঁজে নিবে। আর আজমেরি বলে, আব্বাস যদি জঙ্গলের ভয় কাটিয়ে আমার কাছে আসতে পারে, থাকবে আমার সাথে। এদিকে আম্বিয়া রাজনীতিতে দাঁড়িয়েছে। সেলিম আর ফুলজাহানেরও বিয়ে হয়ে যায়। আব্বাস আবার তার ট্রাক নিয়ে বের হয়। আব্বাস খেয়াল করে যে আব্বাসের পাশে বসে তার নানা তাকে বলছে, আব্বাস, মানুষের জীবন একটাই, কি এত ভাবছিস? তুই আটের ফের কাটাইয়া উঠছিস। আব্বাস জানায়, আটের ফের কাটানোর আগেই এই আটের ফেরেই আমার জীবনটা শেষ। দুনিয়ায় থাকার মতো আর কোনো কারণ নেই আমার। আমার ছুটি হয়ে গেছে। দুনিয়াটা এখন আমার জন্য দোজক হয়ে গেছে। নানা বলে, দোজক না, তুই এখন অনন্ত সুখের ফুলসিরাতে আছিস। যা ঘটবে এই পৃথিবীতে তা পূর্বেই লেখা। সেই লেখা অতিক্রম করা মানুষের সাধ্যের বাহিরে। পিছে কিছু নেই রে, সব আছে সামনে। সামনে এগোনের নামই হচ্ছে জীবন। তখনই আব্বাস তাকে একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে তার কাছে লিফট চাইছে। আব্বাস তাকে নিয়ে আবার বেরিয়ে পড়ে। আর এদিকে সেলিম আর ফুলজাহান ট্রাকে বসে ওদের বিয়ের আনন্দ উদযাপন করে। এই গল্পের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।